গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা যদিও সন্ধ্যা, আজ পঞ্চম এবং শেষ পর্ব। রেবেকা এবং শওকত মুখোমুখি বসে আছে। শওকত ভয়ে ভয়ে ছিল। রেবেকা প্রথমেই কঠিন গলায় জিজ্ঞেস করবে, ছেলেকে কার কাছে রেখে এসেছ? সে তা করেনি। শওকত ছেলের জন্মদিনে তাকে নিতে এসেছে শুনে সে সহজভাবে বলল, আমরা দুজন একসঙ্গে উপস্থিত থাকলে ইমন বিব্রত বোধ করবে। সে মাকে খুশি রাখবে না বাবাকে খুশি রাখবে এই নিয়ে কনফিউজড হয়ে যাবে। তাকে নিয়ে আমি অনেক জন্মদিন একা একা করেছি, আজকেরটা তুমি করো। তুমি কি তার জন্য কোনো গিফট কিনেছ? শওকত বলল, না, কি কিনব বুঝতে পারছি না। সে কি পছন্দ করে? বাচ্চা মানুষ তো, যা দেবে তাই পছন্দ করবে। তবে তুমি তাকে একটা সাইকেল কিনে দিতে পারো। তার সাইকেলের খুব শখ। একা একা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে ভেবে আমি কিনে দিইনি। সাইকেল? হ্যাঁ, তার সাইকেলের খুব শখ। কিন্তু সাইকেল তো সে সঙ্গে করে আমেরিকা নিয়ে যেতে পারবে না। তা পারবে না? সাইকেল থাকুক তোমার কাছে, সেটা খারাপ কি? স্মৃতি থাকলো। পাখি উড়ে চলে গেল, পাখির পালক পড়ে থাকলো। সাইকেল কেনার মতো টাকা কি তোমার কাছে আছে? আছে। তাহলে তাকে একটা সাইকেলই কিনে দাও। অ্যান্ডারসন তোমার ছেলেকে গোপনে বলেছে যে তাকে তুমি একটা সাইকেল কিনে দেবে। অ্যান্ডারসনের কথা সত্যি হয় কিনা তা দেখার জন্য ইমন মনে মনে অপেক্ষা করছে। আমি অবশ্যই সাইকেল কিনে দেব। আর তুমি তোমার জীবনটা গোছানোর চেষ্টা করো। ভেজিটেবল হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। শওকত হাসল। রেবেকা বিরক্ত গলায় বলল, তোমার পাশ কাটানো হাসিটা হাসবে না তো? তোমার অনেক জিনিসের মতো তোমার নন কমিটাল হাসিও আমার পছন্দ না। আর সাইকেল কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে নিতে পারো। টাকা আছে। শওকত উঠে দাঁড়ালো। রেবেকাও সেই সঙ্গে দাঁড়ালো। শওকত বলল, যাই। যাও। তোমাকে যে প্রতি রাতে বোবায় ধরত সেই অসুখটা এখনো আছে? আছে। এই অসুখের ভালো চিকিৎসা বের হয়েছে। এটা একটা সাইকোসোমেটিক ব্যাধি। টাইম পত্রিকার গত অক্টোবর সংখ্যায় এই রোগটার উপর বড় একটা আর্টিকেল বের হয়েছে। আমি টাইম পত্রিকাটা নিয়ে এসেছি। দেব তোমাকে? দরকার নেই। অনেক রাতে ইমন টেলিফোন করল মাকে। তার গলা কাঁদো কাঁদো। গলা শুনে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সে কেঁদেছে। কান্না শেষ হয়নি, এখনো বুকে জমে আছে। ইমন ফোঁপাতে ফোঁপাতে বলল, বাবা আমাকে একটা সাইকেল গিফট করেছে। রেবেকা বললেন, এটা তো খুবই আনন্দের কথা। অ্যান্ডারসনের সিক্সথ সেন্স কাজে লেগেছে। আনন্দের ঘটনায় তুমি বোকা ছেলের মতো কাঁদছ কেন? জানি না, কেন জানি আমার শুধু কান্না পাচ্ছে। তুমি কি আমার কাছে চলে আসতে চাও? হ্যাঁ। তোমার বাবাকে বলো, সে তোমাকে দিয়ে যাবে। আচ্ছা। আর একটু ভেবে তারপর বলো। গাড়ি পাঠাবো? হ্যাঁ, পাঠাও। পাঠাচ্ছি লক্ষ্মী সোনা, কাঁদবে না। ছেলের কান্নার শব্দে শওকত বের হয়ে এলো। তার নিজের বুকে একটা ধাক্কার মতো লাগল। কেন ছেলেটা এমন ব্যাকুল হয়ে কাঁদছে? তার ছোট্ট হৃদয়ে কি এত কষ্ট? শওকত বলল, কি হয়েছে বাবা? ইমন ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি জানি না কি হয়েছে। আমি কনফিউজড। কেন বাবা? ইমন নিজেকে সামলাতে সামলাতে বলল, আমি কেন তোমাদের দুজনের সঙ্গে থাকতে পারছি না এটা ভেবে কনফিউজড। কাছে এসো, তোমাকে আদর করে দিই। ইমন শান্ত গলায় বলল, না প্লিজ ডোন্ট টাচ মি। কিছুক্ষণ আগে গাড়ি এসে ইমনকে নিয়ে গেছে। সে কোনো স্মৃতিচিহ্ন রেখে যায়নি। মার কাছ থেকে আসার সময় যা যা নিয়ে এসেছিল খুব গুছিয়ে প্রতিটি জিনিসই তার ব্যাকপ্যাকে ভরেছে। শওকত ভেবেছিল পাজেরো জিপ স্টার্ট নিয়ে যখন সামনে যেতে থাকবে তখন ইমন জানালা দিয়ে মাথা বের করে একবার হলেও হাত নাড়বে, বিদেশি বাচ্চাদের মতো বাই বা এই জাতীয় কিছু বলবে। তা সে বলেনি, জানালা দিয়ে মাথাও বের করেনি। শিশুদের মনোজগৎ আলাদা। তারা তাদের ক্ষুদ্র হৃদয় দিয়ে অনেক হিসাব নিকাশ করে।
সেই হিসাব নিকাশের রহস্য বড়রা বুঝতে পারে না। ইমন চলে যাবার পর শওকতের নিজেকে ভারমুক্ত মনে হল, যেন এই কদিন মাথার উপর অদৃশ্য একটা চাপ ছিল। এখন সেই চাপটা নেই। মানুষ হিসেবে সে এখন মুক্ত মানুষ। শুধু একটা সমস্যা হচ্ছে, বাসাটা হঠাৎ জনমানব শূন্য মনে হচ্ছে, যেন এই বাসায় কিছুদিন আগেও অনেক লোক বাস করত, এখন কেউ নেই। আবারও পুরনো অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। শওকত ঘর তালাবন্ধ করে বের হল। একা একা কিছুক্ষণ হাঁটবে। বাড়ি ফেরার কোনো তাড়া নেই, একসময় ফিরলেই হল। তৌফিকের বাসায় যাওয়া যায়। ছবি এঁকে সে খুব নাম করেছে। জাপান ন্যাশনাল মিউজিয়ামে তৌফিকের একটা পেইন্টিং আছে। প্রায়ই শোনা যায় পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার ছবির শো হচ্ছে। হঠাৎ খ্যাতিতে তৌফিক বদলেছে কিনা তা দেখে আসা যায়। বছর 6 আগেও তৌফিকের সঙ্গে দেখা হওয়া ছিল আতঙ্কজনক ব্যাপার। তৌফিক অবধারিতভাবে জাপটে ধরে বলবে, তোর পকেটে যা আছে সব দিয়ে দে, আমার অবস্থা ভয়াবহ। সেই তৌফিক ধানমন্ডিতে বিশাল ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটের ছবি আঁকার স্টুডিও নাকি দর্শনীয়। রাস্তায় নেমেই তৌফিকের বাসায় যাবার পরিকল্পনা বাদ দিয়ে শওকত টেলিফোনের দোকানে ঢুকে গেল। ইমন বাড়িতে ঠিকমতো ফিরেছে কিনা জানা দরকার। রেবেকাই টেলিফোন ধরল। কিছু জিজ্ঞেস করার আগেই রেবেকা বলল, ইমন ঠিকমতো ফিরেছে, তুমি কি কথা বলবে ইমনের সঙ্গে? শওকত বলল, ইমন কি করছে? লেবুর শরবত বানিয়ে দিয়েছি, লেবুর শরবত খাচ্ছে। তোমরা নিউ ইয়র্ক কবে যাবে? টিকিটের উপর নির্ভর করছে, টিকিট পেলেই চলে যাব। যাবার তারিখটা কি জানাবে? জানাবো। তোমার কোনো ফোন নাম্বার আছে যেখানে জানাতে পারি? না, নেই। লোক পাঠিয়ে খবর দেব। রাখি তাহলে। রেবেকা টেলিফোন রেখে দেবার পর শওকতের মনে হল ইমনের সঙ্গে কথা বলা হলো না। সে কি আবার টেলিফোন করে ইমনকে চাইবে? তেমন বিশেষ কোনো কথাবার্তাও তো নেই যে এই মুহূর্তেই বলতে হবে। কেমন আছো ইমন? কি করছো? মাকে দেখে ভালো লাগছে? এর বাইরে তো আর কিছু নেই জিজ্ঞেস করার মতো। শওকত আনিকাকে টেলিফোন করল। আনিকা ঘুম ঘুম গলায় বলল, কি ব্যাপার? শওকত বলল, কয়টা বাজে? আনিকা বলল, কয়টা বাজে জানার জন্য টেলিফোন করেছ? 10:25। বলো কি, এত রাত হয়েছে? ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ। আচ্ছা রাখি তাহলে, পরে কথা হবে। ঘুম যখন ভাঙিয়ে দিয়েছ, কথা বলো। ছেলে কোথায়? মার কাছে চলে গেছে। একা একা লাগছে সেই জন্য টেলিফোন? হয়তোবা। চলে যাবার সময় ছেলে কি কান্নাকাটি করেছে? না। তোমার ছেলে খুব শক্ত, তুমি বোধহয় জানো না, সে আমাকে খুব পছন্দ করেছে। জানি, সে বলেছে। কি বলেছে? অদ্ভুত কথা বলেছে। সে বলেছে আনিকার গানের গলা ক্রিস্টেল গেইলের চেয়েও ভালো। ক্রিস্টেল গেইলকে? জানি না, আমেরিকান কোনো পপ সিঙ্গার হবে। আমাকে এমন অনুরোধ করেছে তোমার একটা গানের সিডি যেন তাকে দিই। তুমি যে গান গাইতে পারো আমি তো তাই জানি না। জানার চেষ্টা করনি বলে জানো না। আশেপাশের মানুষদের প্রতি তোমার কৌতূহল খুব কম। হয়তো কম। ভাত খেয়েছ? না। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। সম্ভব হলে আমি এসে তোমাকে ভাত খাইয়ে যেতাম, কিন্তু বুঝতেই পারছো সেটা সম্ভব না। হ্যাঁ, পারছি। আজ রাতে খামারের মালিকের সঙ্গে চাইনিজ খেয়েছি। তার সঙ্গে চাইনিজে যাওয়ার ব্যাপারটা না থাকলে আমি আসতাম। আমার সিক্স সেন্স বলছিল তোমার ছেলে সন্ধ্যাবেলা চলে যাবে। ভালো কথা। খামার মালিকের সঙ্গে চাইনিজ খাওয়াই তুমি রাগ করনি তো? রাগ করবো কেন? ভদ্রলোককে আমার পছন্দ হয়েছে। সামান্য বোকা, সেটা কিছু না। ভদ্রলোক এমন ভাব করছিলেন যেন অতি তুচ্ছ একজন। আর আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী, রূপে মিস এশিয়া। ভালো তো। কিছু কিছু মানুষ আছে যারা প্রেমিক হিসেবে মোটেই ভালো না, কিন্তু স্বামী হিসেবে অসাধারণ। আদর্শ স্বামী, আদর্শ পিতা। প্রেমিকের আদর্শ স্বামী হয় না?
হয় না। তার আদর্শ স্বামী যেমন হয় না, আদর্শ পিতাও হয় না। তোমার নিজের কথাই ধরো, তুমি কি আদর্শ পিতা? না। রাগ করলে আমার কথায়? না। প্লিজ রাগ করো না। তোমাকে রাগানোর জন্য আমি কিছু বলছি না। তুমি একজন অসহায় মানুষ। অসহায় মানুষকে রাগাতে নেই। অসহায় মানুষকে কি করতে হয়? করুণা। হ্যাঁ, এরা করুণা ভিক্ষে করে জীবন পার করে দেয়। করুণা পেতে পেতে এরা অভ্যস্ত হয়ে যায়। তখন করুণা না পেলে তাদের ভালো লাগে না। তুমি কি খামার মালিককে বিয়ে করার কথা ভাবছ? একেবারেই যে ভাবছি না তা না। রাতে যখন ঘুমোতে গেছি তখন মনে হয়েছে আগের চ্যাপ্টারটা ফেলে দিয়ে নতুন একটা চ্যাপ্টার শুরু করলে কেমন হয়। আমার মতামত চাও? আমি কিভাবে আমার জীবন সাজাবো সেটা আমি ঠিক করব। অন্যের মতামত কেন নেব? এখন বাসায় যাও, খাওয়া দাওয়া করে ঘুমাও। আনিকা, আমার ছেলে তোমার জন্য একটা গিফট রেখে গেছে, একদিন এসে নিয়ে যাবে। কে গিফট? এক মুঠো পার্ল। সে মোমবাতি দিয়ে পার্ল বানিয়েছে। তোমার ছেলের মতো শান্ত বুদ্ধির ছেলে আমি আমার জীবনে দেখিনি। আমার জীবনে অনেক হতাশা আছে। তোমার ছেলেকে দেখে আরেকটা হতাশা যুক্ত হয়েছে। কি সেটা? আমার কেন কোনোদিন এরকম একটা ছেলে হবে না? কেন হবে না? অবশ্যই হবে। আনিকা হঠাৎ বলল, তোমার সঙ্গে এখন আর কথা বলতে ভালো লাগছে না, রাখি। শওকত বাসায় ফিরল না। রাত 11:30টার সময় তৌফিকের বাসার দরজার কলিং বেল বাজালো। তৌফিক নিজেই দরজা খুলে দিল। উল্লসিত গলায় বলল, আরে তুই, দ্য গ্রেট শ। তৌফিক শওকতকে ডাকে শ। এই শ নাকি শওকতের শ না, শালার শ। শওকত বলল, আছিস কেমন? চমৎকার আছি। বাসায় পার্টি চলছে, তরল নেশা বায়বীয় নেশা সব ব্যবস্থাই আছে। তুই ভালো সময় এসেছিস। 12:01 থেকে বাঁশি শুরু হবে। ওস্তাদ মিনু খান এসেছেন। নাম শুনেছিস মিনু খানের? না। বলিস কি? তুই কোন ভুবনে বাস করিস যে মিনু খানের নাম জানিস না? জমজমাট পার্টিতে ঢুকে শওকত অস্বস্তির মধ্যে পড়ে গেল। অপরিচিত সব নারী পুরুষ, তাদের চোখের দৃষ্টি ঘোর লাগা, গলার স্বর জড়ানো। তৌফিক শওকতকে পরিচয় করিয়ে দিল। হলেও হতে পারত মহান শিল্পী দ্য গ্রেট শ। একসঙ্গে 25-30 জন চেঁচিয়ে বলল, চিয়ার্স। কেউ একজন হাতের গ্লাস দেয়ালে ছুঁড়ে ফেলল। এই জাতীয় পার্টিতে আনন্দমাত্রা অতিক্রম করলে গ্লাস ভাঙতে হয়, তাই নিয়ম। রাত 12:01 ওস্তাদ মিনু খান বাঁশিতে বেহাগ বাজাতে শুরু করলেন। তৌফিক বড় একটা ক্যানভাসের সামনে রং তুলি নিয়ে বসল। বেহাগের সুর সে ক্যানভাসে আনবে, এই উদ্দেশ্যেই আজকের পার্টি। বাঁশিতে বেহাগ বাজছে, তৌফিক ব্রাশ টানছে। তার ব্রাশের টানে কোনো দ্বিধা নেই, যেন সে জানে সে কি করছে। শওকত ঘরের এক কোনায় বসে আছে। তৌফিকের শক্ত হাতে ব্রাশ টানা দেখতে তার ভালো লাগছে। 17-18 বছরের অত্যন্ত রূপবতী এক তরুণী এসে শওকতকে বলল, আপনি শুধু হাতে বসে আছেন, এটা কেমন কথা? খুব ভালো রেড ওয়াইন আছে, পর্তুগিজ, এনে দেব? শওকত বলল, না, আমার শরীর খারাপ। কি হয়েছে আপনার? আমি একজন মানসিক ব্যাধিগ্রস্ত মানুষ। তাই নাকি? মানসিক ব্যাধিগ্রস্ত কোনো মানুষের সঙ্গে আমি আগে কখনো গল্প করিনি। আপনার সঙ্গে গল্প করতে পারি? হ্যাঁ, পারেন। আচ্ছা বলুন তো, বাঁশির সুর কি কোনো পেইন্টার তার ক্যানভাসে ধরতে পারেন? দুটা দুরকম জিনিস। কোন অর্থে দুরকম? সুর এবং রং আলাদা কোন অর্থে? আপনি কি সত্যি জবাবটা চান? আপনার কি মনে হয় আমি জবাবটা চাই না? শওকত বলল, আপনি জবাবটা শুনতে চাচ্ছেন না। আপনার কথা বলতে ভালো লাগছে বলে আপনি কথা বলছেন। মেয়েটি উঠে চলে গেল। শওকতেরও উঠে চলে যেতে ইচ্ছে করছে, আবার ছবিটা কি দাঁড়ায় সেটাও দেখতে ইচ্ছে করছে। শওকতের মনে হল ইমনকে এই অনুষ্ঠানে নিয়ে এলে সে মজা পেত। একজন বাঁশি বাজাচ্ছে, আরেকজন সেই বাঁশির সুর ক্যানভাসে ধরতে চেষ্টা করছে। ছোটদের অদ্ভুত জগতে এই ঘটনা অতি রোমাঞ্চকর। ওস্তাদ বাঁশি ভালো বাজাচ্ছেন,
ছবি তত ভালো হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। নীল রঙের নানান শেড পড়ছে। বেহাগের রং কি নীল? শকত ভাই, একা একা ঝিম ধরে বসে আছেন কেন? আমাকে চিনতে পারছেন? স্কার্ট পরা লাল চুলের এই মহিলাকে চেনা যাচ্ছে না, তবে গলার স্বর চেনা, মিষ্টি গলা। আমি রুমা। ও আচ্ছা, রুমা ভাবি। আমি চিনতে পারিনি। ঘরে ঢোকার পর থেকেই মনে মনে খুঁজছিলাম তৌফিকের বউ কোথায়। রুমা বলল, চিনতে পারার কথাও নয়। আয়নায় যখন নিজেকে দেখি খুবই অচেনা লাগে। চুল রং করিয়েছি, থ্যাবড়া নাক ছিল, ৩,০০০ পাউন্ড খরচ করে নাক ঠিক করেছি। নাক ঠিক হয়েছে না? আপনি আর্টিস্ট মানুষ, আপনি ভালো বলতে পারবেন। শকত বলল, ভাবি, আমি এখন আর্টিস্ট না, আমি ছবি আঁকা ছেড়ে দিয়েছি। ছাড়লেন কেন? ভালো লাগে না। বাঁশির সুরের সাথে ছবি আঁকার ব্যাপারটা আপনার কেমন লাগছে? তেমন ভালো লাগছে না। সময়ের সঙ্গে সঙ্গে আর্টের ফর্ম বদলাবে, অনেক পপ জিনিস ঢুকে যাবে। আর্টকে জনপ্রিয় করার জন্য এর প্রয়োজনীয়তা আছে। আছে হয়তো। হয়তো বলবেন না ভাই, নিশ্চয়ই আছে। আগে ক্রিকেট খেলা হতো ৫ দিন, এখন হচ্ছে ওয়ানডে। সময়ের সঙ্গে সবকিছুকেই তাল মিলিয়ে চলতে হবে। শকত হাসল। রুমা ভাবির মতো ১০০% খাঁটি বাঙালি মেয়ের তর্ক করার ভঙ্গিতে কথা বলছে দেখতে মজা লাগছে। ভাই, আপনার হাত খালি কেন? অন্য কিছু না খান, শ্যাম্পেনের বোতল খোলা হয়েছে, শ্যাম্পেন খান। আমার সঙ্গে গ্লাস ঠোকাঠুকি করে শ্যাম্পেন খেতে হবে। নিয়ে আসি? আজ আমাদের একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কি? আজ আমাদের বিয়ের দিন। আপনি ভুলে গেলেন কেন? আমরা গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম, আপনি সাক্ষী ছিলেন। আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, আপনি আমাদের ৩০০ টাকা দিলেন, মনে আছে? ঘটনাটা মনে পড়েছে। কত টাকা দিয়েছিলাম মনে নেই। আমার মনে আছে, টাকাটা আপনি দিয়েছিলেন আমার হাতে। কি কষ্টের দিন যে গেছে। পুরনো দিনের কথা আমার অবশ্য মনে পড়ে না। অ্যালকোহল বেশি খেয়ে ফেললে তখন মনে আসে। ভাই, আনি আপনার জন্য ১ গ্লাস শ্যাম্পেন? আনুন। আপনার বন্ধু স্পেনে একটা ফ্ল্যাট কিনেছেন। ওইসব দেশে বাড়িঘর কেনা খুব সহজ, সামান্য কিছু ডাউন পেমেন্ট করলেই কেনা যায়। একবার আসুন না স্পেনে, আপনাদের মতো আর্টিস্টদের জন্য ইন্টারেস্টিং জায়গা। শকত আবারও হাসল। পার্টি তার ভালো লাগতে শুরু করেছে। ঘরের আলো কমিয়ে দেয়া হয়েছে। ওস্তাদ বংশীবাদক ভালো বাজাচ্ছেন। নিমন্ত্রিত অতিথিরা ছোট ছোট দলে ভাগ হয়ে নিচু গলায় গল্প করছেন। মাঝে মাঝে গ্লাসের টুংটাং শোনা যাচ্ছে। মনে হচ্ছে বিদেশি কোনো ছবির দৃশ্য। মন্দ কি? শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে শকত প্রায় ফিসফিস করে বলল, এইখানে এই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে। রুমা তার হাতে গ্লাস ধরিয়ে দিয়ে চলে গেছে। একের পর এক কবিতা আবৃত্তি করলেও এখন আর কেউ সরু চোখে তার দিকে তাকাবে না। শকত কবিতা মনে করার চেষ্টা করছে, মনে পড়ছে না। শকত ঘোর লাগা মাথায় অনেক রাতে বাসায় ফিরল। ঘুমে চোখ জড়িয়ে আসছে, আবার ঘুম আসছে না, এমন অবস্থা। এই অবস্থার সুন্দর ইংরেজি নাম আছে, নামটা মনে আসছে না। ইমন বাসায় থাকলে তাকে জিজ্ঞেস করা যেত। ইমন নেই। আবার কখনো কি তাকে পাওয়া যাবে? ৫, ৭, ৮ বছর পর হয়তো সে এলো। তখন যদি বলা হয়, হ্যালো বেবি, চা বানানো মনে আছে? খুব কড়া করে ১ কাপ চা বানাও, দুধ চিনি সবই বেশি বেশি দেবে। ইমনের আর না আসাই ভালো। অভ্যস্ত জীবনে হঠাৎ ঘূর্ণির কোনো প্রয়োজন নেই। সবাই সবার নিজের জীবনে থাকুক। প্রতিটি জীবন নদীর মতো। একটা নদীর সঙ্গে আর একটা নদীর মিলেমিশে যাওয়া খুব খারাপ ব্যাপার। শকত রাত ৩:৩০টায় মগ ভর্তি করে চা বানালো। ঘুমানোর আগে কড়া ১ কাপ চা খেলে তার ঘুম ভালো হয়। আজ এমনিতেই ভালো ঘুম হবে, তারপরেও অভ্যাস ঠিক রাখা। মানুষ এমন এক প্রাণী যে যে কোনো মূল্যে অভ্যাস ধরে রাখার চেষ্টা করে। সব কিছু চলে যাক,
শুধু অভ্যাসটা থাকুক। ঘুম আসছে না। অনেকদিন পর তাকে অনিদ্রা ব্যাধিতে ধরেছে। আধ্যাত্মিক মানুষের ব্যাধি এপিলেপসি, আর সৃষ্টিশীল মানুষের ব্যাধি অনিদ্রা। সে এখন কোনো সৃষ্টিশীল মানুষ না, সে এখন হাবুগাবু মানুষ। হাবুগাবুরা খায় দায়, বাথরুমে যায়, রাতে আরাম করে ঘুমায়। জানালায় দিনের আলো ঢোকার পর শওকত ঘুমোতে গেল। পাশাপাশি দুটো বালিশ, একটা তার জন্যে, আরেকটা ইমনের জন্যে। ইমনের বালিশের এখন আর প্রয়োজন নেই। এই বালিশ সরিয়ে ফেলা ভালো। স্মৃতির মতো অস্পষ্ট বায়বীয় কোনো বিষয় জমা করতে নেই। শওকত ইমনের বালিশটা তুলে নিজের মাথার নিচে রাখতে গিয়ে দেখল বালিশের নিচে ক্রিসমাস ট্রি আঁকা খাম। খামের উপর বাংলায় লেখা বাবা। ভেতরের কার্ডটা ইংরেজিতে লেখা, ক্রিসমাসের অভিনন্দন। কার্ডের সাদা পৃষ্ঠায় ইমন আবার সবুজ পেন্সিল দিয়ে গুটি গুটি করে ইংরেজিতে ৮-৯ লাইন লিখেছে। ইংরেজির বাংলা তর্জমাটা অনেকটা এরকম: আমি কল্পনায় ভেবে রেখেছিলাম তুমি কেমন, কল্পনার সঙ্গে মোটেও মেলেনি। তুমি কল্পনার বাবার চেয়ে অনেক বেশি ভালো। তুমি ছবি আঁকা ভুলে গেছো কেন? ছোটরা অনেক কিছু ভুলে যায়, বড়রা তো ভোলে না। তুমি কেন ভুলে গেলে? ইমন খুব আগ্রহ নিয়ে কি যেন আঁকছে। এলিয়েনের ছবি হওয়ার সম্ভাবনা। শিশুরা একটা বয়সে এলিয়েনের ছবি আঁকতে পছন্দ করে। আমেরিকান শিশু মনস্তত্ত্ববিদরা বিষয়টা নিয়ে নানান গবেষণা করেছেন। গবেষণার ফলাফল পত্রপত্রিকায় প্রকাশিতও হচ্ছে। মোটামুটি একটা সিদ্ধান্তে আসা হয়েছে যে এলিয়েনদের ছবি আঁকা শিশুর মনোজগতের এলিয়েনেশনের সঙ্গে সম্পর্কিত না। রেবেকা এসে ছেলের পাশে বসলেন। ইমন মার দিকে তাকিয়ে হাসল। আবার ছবি আঁকায় ফিরে গেল। ছবি আঁকায় ছেলের ভালো ঝোঁক আছে। জেনেটিক কোনো কারণ কি আছে? বাবার ছবি আঁকা চলে এসেছে ছেলের মধ্যে। হ্যালো ইমন। হ্যালো। বাবার কাছে এই কদিন কি করলে কিছুই তো বললে না। কিছু করিনি। কিছুই করনি? গল্প করার মতো কিছু করিনি। ঘরে বসে সময় কাটিয়েছ? বাবার ছবি আঁকা দেখেছ? বাবা ছবি আঁকা ভুলে গেছে। তোমার বাবা তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ। তুমি জিজ্ঞেস করনি কেন? একটা মানুষ এত সুন্দর ছবি আঁকত, সে ছবি আঁকা কিভাবে ভুলে গেল? ইমন জবাব দিল না। তার চোখ মুখ খানিকটা শক্ত হয়েছে। ভালো লক্ষণ না। সে মনে হয় আর কোনো প্রশ্নের জবাব দেবে না। তাকে সহজ করার বুদ্ধি হচ্ছে এখন আর কোনো প্রশ্ন না করে নিজের মনে বকবক করে যাওয়া। রেবেকা এখন যদি অনেকক্ষণ এক নাগাড়ে কথা বলে, তাহলে ইমনের মুখের চামড়ার শক্ত ভাঁজ কোমল হতে শুরু করবে। রেবেকা শুরু করলেন গল্প। তোমার বাবার স্পেশালিটি কী ছিল জানো? পেন্সিল পোর্ট্রেট। সে কি করতো শোনো? হাতে একটা পেন্সিল নিত, যার পোর্ট্রেট আঁকতে হবে তার দিকে ৫-৬ মিনিট তাকিয়ে থাকত। তারপর অতি দ্রুত তার ছবিটি আঁকত। যখন আঁকত তখন সে আর অন্য কোনো দিকে তাকাত না। তার পোর্ট্রেট আঁকার দৃশ্য দেখলে তুমি খুব মজা পেতে। মনে হবে যেন কাগজে ঝড় উঠেছে। কিছুক্ষণ পরপর পটপট শব্দ। ইমন আগ্রহ নিয়ে বলল, পটপট শব্দ কেন? পেন্সিলের শীষ ভাঙার শব্দ। এত জোরে পেন্সিল টানত যে পেন্সিলের শীষ ভেঙে যেত। এই জন্যে পোর্ট্রেট করার সময় সে হাতের কাছে এক গাদা পেন্সিল রাখত। বাবা কি তোমার কোনো পোর্ট্রেট করেছে? একটা করেছে। কোথায় সেটা? আমার কাছে আছে, এখানে না, নিউ জার্সির অ্যাপার্টমেন্টে। তুমি যেদিন বিয়ে করবে সেদিন তোমাকে এই ছবিটা সুন্দর একটা ফ্রেমে বাঁধিয়ে গিফট করব। ইমন, তুমি বিয়ে করবে না? করব। কীরকম মেয়ে বিয়ে করবে বলো দেখি? বাবাকে একবার বলেছি, আবার বলতে ইচ্ছে করছে না। রেবেকা বিস্মিত হয়ে বললেন, তাহলে তো তুমি তোমার বাবাকে অনেক গোপন কথা বলেছ। আমি যতদূর জানি মিস্টার অ্যান্ডারসনকেও তুমি অনেক গোপন কথা বলো, তাই না? হ্যাঁ। মিস্টার অ্যান্ডারসন এবং তোমার বাবা, এই দুজনের মধ্যে
কাকে তোমার বেশি পছন্দ হয়েছে? ইমন ছবি আঁকা বন্ধ করে মার দিকে তাকালো। শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তুমি আগে বলো, তারপর আমি বলবো। রেবেকা ইমনের মতোই শান্ত গলায় বলল, তোমার বাবা ভালো। ইমন সঙ্গে সঙ্গে বলল, তাহলে তুমি বাবাকে ছেড়ে চলে গেলে কেন? রেবেকা জবাব না দিয়ে ছেলের দিকে তাকালেন। ইমন মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে জবাব শুনতে চায়। শিশুরা মাঝে মাঝে শক্ত অবস্থান নিতে পারে। রেবেকা ছোট্ট নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, কিছু ব্যাপার আছে বড়দের, ছোটরা সেই ব্যাপারগুলি বুঝতে পারে না। তুমি যখন বড় হবে তখন বুঝবে। তোমার বাবা অবশ্যই ভালো মানুষ, কিন্তু তার সঙ্গে আমার মনের মিল হয়নি। মনের মিল না হলে দুজন মানুষ একসঙ্গে থাকতে পারে না। বুঝতে পারছ? না। তোমার স্কুলে একজন স্টুডেন্ট আছে, বব নাম, তাই না? ববের সঙ্গে কি তোমার ভাব আছে? সে খুবই দুষ্টু। তুমি একবার তার কাঁধে কামড় দিয়ে রক্তারক্তি করেছ। তুমি যেমন বলেছ বব দুষ্ট, ঠিক একইভাবে বব তার মাকে বলেছে তুমি দুষ্ট। এখন বলো তো, তোমরা দুজন কি একসঙ্গে থাকতে পারবে? না। আমার আর তোমার বাবা ব্যাপারটাও এরকম। মিস্টার অ্যান্ডারসনের সঙ্গে কি তোমার মনের মিল হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাকে তো তুমিও খুব পছন্দ করো, করো না? হ্যাঁ। যাকে তুমি পছন্দ করতে পারো তাকে তো আমিও পছন্দ করতে পারি, পারি না? হ্যাঁ, পারো। তাহলে তুমি কাঁদছ কেন? ইমন চোখ মুছতে মুছতে বলল, আই এম সরি। শুধু শুধু কাঁদবে না ইমন, কান্না বন্ধ করো। ইমন প্রাণপণ চেষ্টা করল কান্না বন্ধ করতে। রেবেকা বলল, তুমি যদি আরও কিছু বলতে চাও বলতে পারো। কিছু বলতে চাও? চাই। বলো, আমি খুব মন দিয়ে তোমার কথা শুনব, তোমার প্রশ্নের জবাব দেব। ইমন কান্না থামাবার চেষ্টা করতে করতে বলল, মা, আমরা চারজন কি একসঙ্গে থাকতে পারি? রেবেকা অবাক হয়ে বলল, চারজন মানে? কোন চারজন? তুমি, বাবা, মিস্টার অ্যান্ডারসন আর আমি? না ইমন, এটা সম্ভব না। তুমি যদি তোমার বাবার সঙ্গে থাকতে চাও, আমি সে ব্যবস্থা করতে রাজি আছি। আমি তোমাকে তোমার বাবার সঙ্গে রেখে চলে যাব। থাকতে চাও তোমার বাবার সঙ্গে? ইমন না সূচক মাথা নাড়ল। সে তার বাবার সঙ্গে থাকতে চায় না। রেবেকা বললেন, ইমন, বাথরুমে যাও, চোখ মুখে পানি দিয়ে এসো। ইমন বাধ্য ছেলের মতো বাথরুমে ঢুকল। বাথরুমের দরজা বন্ধ, কল ছাড়া হয়েছে। রেবেকা শুনতে পাচ্ছেন পানির শব্দের সঙ্গে ছেলের কান্নার শব্দ মিশে যাচ্ছে। তিনি বিড়বিড় করে বললেন, আহারে আমার বাবু, আহারে। মতিউর রহমান হাওমাও করে কাঁদছেন। তাদের জীবনে আজ আনন্দের একটা দিন। এই আনন্দে শব্দ করে কাঁদা যায়। কিছুক্ষণ আগে আনিকার বিয়ে হয়েছে, 3 লক্ষ টাকা কাবিন, 50,000 টাকা উসুল। আনিকা লাল রঙের বেনারসি পড়েছে। তাড়াহুড়া করে শাড়ি কেনা হয়েছে, ব্লাউজ বানানো সম্ভব হয়নি। আনিকা পুরনো ব্লাউজ পরেছে। শাড়ি দিয়ে নিজেকে এমনভাবে ঢেকে রেখেছে যে ব্লাউজ দেখা যাচ্ছে না। লাল শাড়িতে এলোমেলো সাজেও আনিকাকে সুন্দর লাগছে। মনে হচ্ছে তার বয়স অনেক কমে গেছে। মিতুর স্বামী ক্যামেরা হাতে ঘুরছে। প্রচুর ছবি তোলা হচ্ছে। বাবা মার মাঝখানে আনিকা, বরের সঙ্গে আনিকা। বর আনিকাকে শরবত খাওয়াচ্ছে, তার ছবি। কাজী সাহেব দোয়া পড়ছেন, তার ছবি। সবাইকে খেজুর দেয়া হচ্ছে, তার ছবি। এক পর্যায়ে আনিকা বলল, শওকত ভাইয়ের সঙ্গে আমি একটা ছবি তুলব। দীর্ঘদিন পর শওকতকে সে শওকত না ডেকে শওকত ভাই ডাকল। ছবি তোলা হলো। আনিকা বলল, শওকত ভাই, আমি যে সত্যি সত্যি বিয়ে করে ফেলব তা বোধহয় ভাবেননি। শওকত বলল, না, ভাবিনি। আজ যে তোমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান তাও ভাবিনি। অবাক হননি? হ্যাঁ, হয়েছি।
আমি যখন খুব জরুরি খবর পাঠালাম ইমনের বানানো মোমের মুক্তা নিয়ে চলে আসুন, তখনও নিশ্চয়ই কিছু বুঝতে পারেননি? না, বুঝতে পারিনি। আনিকা বলল, আমি ভেবে রেখেছিলাম বিয়ে যখন পড়ানো হবে তখন আমার গলায় মুক্তার মালা থাকবে। সমস্যা হলো এই মুক্তাগুলি দিয়ে মালা গাঁথা যায় না, সুই ঢোকাতে গেলেই মুক্তা ভেঙে যায়। আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন তো কি করে মালা গাঁথা যায়। সে কি দেশে আছে না চলে গেছে? দেশে আছে, আগামীকাল রাত 3টায় চলে যাবে। তার টেলিফোন নাম্বার দিন, আমি তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল, আমি যখন বিয়ে করব তখন তাকে জানাবো, আর সে যখন বিয়ে করবে সে আমাকে জানাবে। আমরা দুজন দুজনের বিয়েতে উপস্থিত থাকব। শওকত টেলিফোন নাম্বার দিল। আনিকা বলল, আপনি আমার বরের সঙ্গে কথা বলুন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলবো। আরেকটা কথা, আপনি কিন্তু না খেয়ে যাবেন না, আজকের রান্না আমি নিজে রেঁধেছি। জীবনে কখনো শুনেছেন কোনো মেয়ে তার নিজের বিয়ের রান্না নিজে রেঁধেছে? না, শুনিনি। এখন বুঝতে পারছেন তো আমি খুব অন্যরকম একটা মেয়ে? বুঝতে পারছি। সিন্দাবাদের ভূত ঘাট থেকে নেমে গেছে, নিজেকে হালকা লাগছে না শওকত ভাই? শওকত কিছু বলল না। আনিকা বলল, সবার সঙ্গে বসে থাকতে যদি আপনার অস্বস্তি লাগে, আপনি মিতুর ঘরে বসতে পারেন, মিতুর ঘর খালি আছে। কিংবা রাগচৌকিতেও বসতে পারেন, রাগচৌকিও খালি। শওকত বলল, তুমি আমাকে নিয়ে ব্যস্ত হও না, আমি ভালো আছি। ভালো থাকলেই ভালো। আজ একটা শুভ দিন, আমি চাই শুভ দিনে সবাই ভালো থাকুক। ঘরোয়াভাবে বিয়ে, বরের কয়েকজন আত্মীয় স্বজন এসেছে। মিতু তার শ্বশুর এবং স্বামীকে নিয়ে এসেছে। বাইরের লোক বলতে শওকত। শওকত বারান্দায় রাগচৌকিতে বসতে গিয়ে দেখে মধ্যবয়স্ক এক লোক ফুটফুটে একটা মেয়ে নিয়ে রাগচৌকিতে বসে আছে। সেই লোক শওকতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলল, স্যার ভালো আছেন? শওকত বিস্মিত হয়ে বলল, ভালো আছে, কিন্তু আপনাকে চিনতে পারছি না। আমার নাম আকবর, এটা আমার মেয়ে, নাম উজ্জ্বলা। এখন চিনেছেন? না। আকবর গলা নামিয়ে বলল, আপনাকে আর আপাকে মগবাজারে কাজী অফিসে নিয়ে গেছিলাম, আপার সঙ্গে আপনার বিয়ের কথা ছিল। ও আচ্ছা, আপনি সেই লোক। আপা আমাকে খুব স্নেহ করেন। হঠাৎ ওনার বিয়ে ঠিক হয়ে গেল, উনি আমাকে মোবাইলে খবর দিলেন। ওনার কাছে আমার মোবাইল নাম্বার আছে। ভালো তো। আপনার কিছু লাগলে আমারে বলবেন, ব্যবস্থা করব। আমি এই বাড়ির ঘরের মানুষের মতো। চা খাবেন? আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। আপনি বিশ্রাম করেন, আমি কাজকর্মের ব্যবস্থা দেখি। আপার কোনো ভাই না থাকাই হয়েছে সমস্যা। বিয়া শাদীর মতো অনুষ্ঠানে কাজকর্ম করতে পারে এমন পুরুষ মানুষ দরকার। আকবর তার কন্যাকে নিয়ে চলে যাবার পর আনিকার বর জামাল এসে পাশে বসল। শওকত বলল, একদিন আমি আপনার খামার বাড়ি দেখতে যাব। অবশ্যই যাবেন, রাতে থাকবেন। শহর থেকে যেসব গেস্টরা যান তাদের জন্য রেস্ট হাউসের মতো বানিয়েছি। 3টা ঘর আছে, একটা এসি লাগানোর ব্যবস্থা রাখা আছে, তবে এখন লাগানো হয়নি। কণ্ডগ্রামে এসি দেয়া ঘর? ভালো তো, আপনার দেখতে ভালো লাগবে। গেস্ট হাউসের সামনের ফুলের বাগান সম্পূর্ণ আমার নিজের হাতে করা, মালি অবশ্য আছে। জামাল ছেলেটাকে শওকতের পছন্দ হলো। তার চোখে স্বপ্ন আছে, জীবনের লক্ষ্য স্থির করে সে এগোচ্ছে। এই ধরনের ছেলেরা সহজে লক্ষ্যভ্রষ্ট হয় না। শওকত ভাই, আপনার কথা আমি আমার স্ত্রীর কাছে অনেক শুনেছি। একদিন যদি গ্রামে আসেন খুব খুশি হব। শওকত হাসল। 15 মিনিট হয়নি বিয়ে হয়েছে, এখনই সে এমনভাবে বলছে আমার স্ত্রী, শুনতে ভালো লাগছে। এত অহংকার নিয়ে আমার স্ত্রী বোধহয় এর আগে কেউ বলেনি। ছেলেটার চেহারা ভালো, গায়ের রঙও নিশ্চয়ই ফর্সা ছিল। রোদে পুড়ে সেই রং তামাটে হয়েছে। ইউরোপিয়ানরা এই রং খুব পছন্দ করে। ছেলেটা এখন বেশি কথা বলছে, তবে সে খুব বেশি কথা বলে এমন মনে হচ্ছে না। বিয়ের উত্তেজনায় জড়তা কেটে গেছে। মানসিক উত্তেজনায় এক এক মানুষ এক একভাবে বদলায়। শওকত তাকিয়ে আছে। জামাল চিটাঙের হালদা নদীর রুইপোনা কিভাবে ঢাকায় এনেছে তার গল্প করছে। গল্প করার ভঙ্গি থেকে যে কারোই মনে হবে এটা কোনো দুর্দান্ত ডিটেকটিভ গল্প। মাছের পোনা আনা হচ্ছে না, এনরিচড ইউরেনিয়াম আনা হচ্ছে, পদে পদে ক্লাইম্যাক্স।
গল্প যেখানে এন্ড ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে সেখানে আনিকা ঢুকল। জামালের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, এই তোমার সঙ্গে একটা মাইক্রোবাস আছে না? জামাল বলল, আছে। আমি ঠিকানা দিচ্ছি, ড্রাইভারকে পাঠাও, আমার বড় খালা আর ছোট খালাকে নিয়ে আসবে। জামাল বলল, আমি সঙ্গে যাই? ওনারা মুরব্বী মানুষ, ড্রাইভার দিয়ে ওনাদের আনানো ঠিক হবে না। তোমার যেতে হবে না, তোমার এখানে কাজ আছে। ড্রাইভারকে কিছু টাকা দিয়ে দাও, 1 লিটারের 6 টাকাও কানবে, আর 3টা 7 আপ, ঠান্ডা হয় যেন। আর কিছু? আর কিছু লাগবে না, তুমি হাত মুখ ধুয়ে আসো, ঘামে মুখ তো তেলতেলা হয়ে আছে। জামাল শওকতের দিকে তাকিয়ে বলল, ড্রাইভারকে পাঠিয়ে বাকি গল্পটা বলবো, আমাকে শুধু ধরিয়ে দিতে হবে। যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। কোথায় শেষ করেছি মনে আছে তো? শওকত বলল, মনে আছে। একসময় আপনার কাছে মনে হলো পানিতে অক্সিজেন কমে আসছে, কারণ মাছের পোনাগুলো ঘন ঘন পানিতে ভেসে উঠছে। জামাল বলল, এটা সমস্যার শুরু মাত্র, সবটা না শুনলে বুঝবেন না, এক্ষুনি আসছি। জামাল অতি ব্যস্ত ভঙ্গিতে ঘর থেকে বের হলো। শওকত বলল, তোমরা এত স্বাভাবিকভাবে কথা বলছো দেখে ভালো লাগছে। আনিকা বলল, ও একটু বোকা। এত স্বাভাবিক ভঙ্গিতে কথা বলাটা যে খুবই অস্বাভাবিক, বোকা বলেই ধরতে পারছে না। তুমি অতি বুদ্ধিমতী হয়েও কিন্তু স্বাভাবিক আচরণ করছো। আনিকা বলল, মেয়েরা হলো পানির মতো, বর্ণহীন। যে পাত্রে তাকে রাখা হবে সে সেই পাত্রের রং তার গায়ে মাখবে। বোকার সঙ্গে যে মেয়ের বিয়ে হবে তার হাবভাব হয়ে যাবে বোকার মতো, সেটাই ভালো। তোমার আনন্দিত মুখ দেখে ভালো লাগছে। আনিকা বলল, ভালো লাগলেই ভালো। কিছুক্ষণ আগে আপনার পুত্রের সঙ্গে আমার কথা হয়েছে, তাকে আমি আমার বিয়েতে দাওয়াত দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে সে আসছে, তার মা গাড়ি দিয়ে তাকে পাঠাচ্ছেন। শওকত বিস্মিত হয়ে বলল, তাই নাকি? আমিও খুব অবাক হয়েছি। আপনার ছেলে বলেছে তাকে 10-15 মিনিট সময় দিলেই সে মুক্তার মালা বানিয়ে দেবে। আলপিন গরম করে মুক্তার গায়ে ফুটো করতে হবে। চা খাবেন? না, আমার খুব চা খেতে ইচ্ছে করছে। আপনি যদি খান আপনার সঙ্গে আমি 1 কাপ চা খাবো। বাকি জীবনে হয়তো আপনার সঙ্গে আর চা খাওয়া হবে না। আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি, পড়ে থাকবো গ্রামে। চাকরি? তোমার চাকরি কি হবে? চাকরি করব না, স্বামীর খামার দেখব, হাঁস মুরগি পালব, স্বামী সেবা করব। ভাগ্য ভালো হলে ইমনের মতো সুন্দর বুদ্ধিমান 2-1টা ছেলে মেয়ে হয়তো আমাদের হবে। তাদেরকে আদর মমতা ভালোবাসায় বড় করব। আপনার কি মনে হয় পারবো না? শওকত বলল, অবশ্যই পারবে। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি পারবে। থ্যাংক ইউ, আমি পারতে চাই। ইমনের মুক্তার মালা তৈরি হয়েছে। সময় বেশি লেগেছে, কারণ তার পুরনো মুক্তা ফেলে দিয়ে নতুন করে মোম গুলিয়ে নতুন মুক্তা বানানো হয়েছে। কাজটা ইমন একা করেনি, শওকত তাকে সাহায্য করেছে। যে গভীর মনোযোগের সঙ্গে দুজন কাজ করেছে সেই মনোযোগ দেখার মতো। শেষ পর্যায়ে জামাল এসে তাদের সঙ্গে যুক্ত হল। দেখা গেল মুক্তা বানানোর ব্যাপারে তার স্বাভাবিক দক্ষতা আছে। হাত না কাঁপিয়ে গলন্ত মোম ফেলতে পারে। একটা মুক্তা আরেকটার সঙ্গে জড়িয়ে যাচ্ছে না। মুক্তার মালা গলায় দিয়ে আনিকা ইমনকে কোলে নিয়ে চুমু দিল। তারপর নিচু হয়ে শওকতকে পা ছুঁয়ে সালাম করল। তখনও ইমন তার কোলে। চুমু খাওয়ায় ইমন যতটুকু লজ্জা পেয়েছিল, সালাম করায় শওকত ততটুকুই লজ্জা পেল। আনিকা বলল, শওকত ভাই, আমি আপনার ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ দাঁড়াই, আপনি আমাদের দুজনের একটা পোর্ট্রেট করে দিন। কাগজ আর গাদাখানিক পেন্সিল আমি আনিয়ে রেখেছি। আজ সারা দুপুর বসে বসে পেন্সিল কেটেছি। ব্লেড দিয়ে পেন্সিল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছি, এই দেখেন কাটা আঙুল। শওকত বলল, ছবি আঁকা আমি ভুলে গেছি আনিকা। চেষ্টা করে দেখুন, তাকান আমাদের দিকে, আমাদের দেখতে সুন্দর লাগছে না? শওকত তাকালো। সে অবাক হয়ে দেখল আনিকার চোখ জলে টলমল করছে। শুধু তাই না, ইমনেরও চোখ ভর্তি জল। আহারে, কি সুন্দর কম্পোজিশন, কি সুন্দর, কি সুন্দর। চোখ থেকে জল গড়িয়ে পড়লেই এই কম্পোজিশনটা নষ্ট হয়ে যাবে। শওকতকে যা করতে হবে
তা হচ্ছে এই দৃশ্যটা মাথার ভেতর ঢুকিয়ে দিতে হবে। তাদের দিকে আর তাকানো যাবে না, পোর্ট্রেট করতে হবে স্মৃতি থেকে। শওকত হাত বাড়িয়ে বলল, দেখি কাগজ। অতি দ্রুত সে পেন্সিল টানছে, কোনো দিকেই তাকাচ্ছে না। অন্যদিকে তাকানোর তার সময় নেই। অনেক অনেক দিন পর তার মাথায় পুরনো ঝড় উঠেছে। কি ভয়ঙ্কর অথচ কি মধুর সেই ঝড়। ইমন একগাদা পেন্সিল হাতে দাঁড়িয়ে আছে। বাবার হাতের পেন্সিল ভেঙে যেতেই সে পেন্সিল এগিয়ে দিচ্ছে। তার খুব ইচ্ছা করছে পোর্ট্রেটটা কেমন হচ্ছে উঁকি দিয়ে দেখতে। সেটা সম্ভব হচ্ছে না। তবে না দেখেও ইমন বুঝতে পারছে বাবা অসাধারণ একটা পোর্ট্রেট আঁকছেন। নিমন্ত্রিত অতিথিরা সবাই শওকতকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের চোখে কৌতূহল এবং বিস্ময়। একটু দূরে আনিকা দাঁড়িয়ে, সে ক্রমাগত কাঁদছে। আনিকার পাশে জামাল বিব্রত মুখে দাঁড়িয়ে। আনিকা তার দিকে তাকিয়ে বলল, এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি কাঁদছি দেখছো না? আমার হাত ধরো। নাকি হাত ধরতে লজ্জা লাগছে? জামাল হাত ধরল, নিচু গলায় বলল, এত কাঁদছো কেন? আনিকা ধরা গলায় বলল, শওকত ভাইয়ের একটা অসুখ হয়েছিল, অসুখটা আমি সারিয়ে দিয়েছি, এই আনন্দে কাঁদছি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা যদিও সন্ধ্যা। আজ 5ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।